খবর বাংলা। সারাদিনের খবর বাংলার খবরগুলি দেখে নেওয়া যাক এক নজরে। আসানসোলে অবৈধ অস্ত্রসহ গ্রেপ্তার বিজেপি সমর্থক। দক্ষিণ 24 পরগনায় অখণ্ডতা বজায় রাখতে বোমার ব্যবহার। কলকাতায় চিরঘুমের দেশে ওস্তাদ রশিদ খান। গঙ্গাসাগরে মমতার পাল্টা জবাব দিলেন দিলীপ ঘোষ। আসানসোল 2024-এ ইতিহাসের পাতায় লিপিবদ্ধ হতে চলেছে। 24 পরগনায় গঙ্গাসাগরকে জাতীয় মেলা ঘোষণা। গুজরাটে ভাইব্রেন্ট গুজরাট গ্লোবাল সামিট। গঙ্গাসাগরে বাসের সঙ্গে ম্যাজিকের মুখোমুখি সংঘর্ষ। মা ভোজনালয়, শিয়ারশোল রাজবাড়ি, রানীগঞ্জ। মোবাইল নাম্বার 9475505861। অবৈধ অস্ত্রসহ গ্রেপ্তার বিজেপি সমর্থক। বিধায়ক পৌঁছে গেলেন ফাঁড়ি, তোলপাড়। কন্যাপুর ফাঁড়ির অধীনে বারাবণী বিধানসভা কেন্দ্রে দুটি গোষ্ঠীর মধ্যে বিবাদের মধ্যে একজন বিজেপি সমর্থকের বিরুদ্ধে অস্ত্র নেবার অভিযোগ আনা হয়েছিল, যার ফলে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। যেখানে বিজেপি সমর্থকেরা বেআইনি অস্ত্র নিয়ে লোকজনকে ভয় দেখায় বলে অভিযোগ। এরপর পুলিশ অভিযুক্তকে আটক করে কল্যাণপুর ফাঁড়িতে নিয়ে আসে। তৃণমূল ও বিজেপি সমর্থকেরা সেখানে পৌঁছালে তাদের মধ্যে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়, যার জেরে হট্টগোল হয়। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালও সেখানে এসে হুমকি দেন। বিজেপি বিধায়ক বলেছেন যে তৃণমূলের লোকেরা এখানে আটকে আছে, প্রশাসনের কাউকে জড়িত করা উচিত নয় এবং নিরপেক্ষভাবে যে পদক্ষেপ নেওয়া হোক না কেন। তৃণমূলের মনোরঞ্জন বন্দ্যোপাধ্যায় এবং মাধব তিওয়ারি বলেছেন যে পুলিশ নিরপেক্ষভাবে কাজ করছে এবং এক বিজেপি যুবককে অবৈধ অস্ত্র দিয়ে ভয় দেখানোর জন্য গ্রেপ্তার করা হয়েছে। দোষী যেই হোক তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি প্রশাসনের কাছে। একজন স্বয়ংসেবক, তাকে এখানে ধরে আনা হয়েছে কিছুক্ষণ আগে। কেন ধরে আনা হয়েছে সে বিষয়টি জানতে এসেছিলাম। পুলিশের সাথে কথা হয়েছে, কিছু বিষয় রয়েছে সেগুলো এখনো পরিষ্কার নয়, সেই বিষয়টি আমরা দেখে নিচ্ছি। পুলিশকেও বলা হয়েছে ইনভেস্টিগেশন করা হোক, যদি কেউ দোষ করে থাকে তার শাস্তি হবে, কিন্তু যদি কেউ দোষ না করে থাকে তাহলে যেন তাকে অন্যায়ভাবে ফাঁসানো না হয়। কারণ সামনে ইলেকশন, তো দেখে দেখে যারা ভালো কার্যকর্তা, যারা লড়াকু কার্যকর্তা, আমরা এর আগেও দেখেছি বহুবার, তাদের ওপর ফলস কেস দেওয়া হয়েছে, সেগুলো যাতে না হয় সেই জিনিসটা। এই ইরেসপন্সিবল টিএমসি যুবরা এসেছে যারা চিৎকার করছে, গরম করার চেষ্টা করছে, হাওয়া গরম করে, যাতে একটা ঝামেলা হয়। আমি তো একজন কি বলবো রেসপন্সিবল সিটিজেন, তারপরে আমি জনপ্রতিনিধি, কথা বলেছি। ফালতু ঘটনা ঘটে গেছে, ওরা নিজেদের মধ্যে লড়েছেন, এবার ফালতু একটা রিমার্ক করেছে, যেটা আমরা কখনোই কাম্য নয়। আমরা নিরপেক্ষ এবং সুন্দরভাবে আমরা মানিক উপাধ্যায়ের আমল থেকে এখানে আছি, একদম সব মিলিত বিভিন্ন ধর্মাবলম্বী মিলে আমরা এখানে বসবাস করি এবং সুন্দরভাবে বসবাস করি। সেটা বিগত 83 থেকে তার প্রমাণ দিয়ে গেছে এখনও পর্যন্ত। কিন্তু বাজে কেউ রিমার্ক করেছে এবং কেউ কিছু আগ্নেয়াস্ত্র দেখেছে বলে আমাদের কাছে খবর। তো আমরা সেইটার জন্য এসেছি যে প্রতিবাদ করতে, যে আমাদের এখানে ওই রকম দাঙ্গাবাজি দলবাজি চলবে না। সে যে নেতাই আসুক আর যে নেত্রী আসুক, আমরা সমুচিত জবাব দেবো। যেহেতু আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের এখানকার বর্তমান বিধায়ক এবং মানিক উপাধ্যায়ের, যেটা আমরা রয়্যাল বেঙ্গল টাইগার বলে পরিচিত, তারই ছেলে এখানকার বর্তমান বিধায়ক এবং মেয়র, আপনারা জানেন, তারই নেতৃত্বে আমরা লড়াই করছি। অতএব আমরা চুরি করে বসে নেই, আমরা উপযুক্ত লড়াই করে এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব। যদি প্রয়োজন আমরা প্রশাসনের উপর সম্পূর্ণ বিশ্বাস রাখি এবং প্রशासन যথাযোग्य व्यवस्था নেবে। हुआ यही कि हम लोग माठ में बैठे थे, माठ में झगड़ा हुआ हम लोग दोस्त में। उसका बाद दिया लड़का ठो समुद्र को बोल दिया, समुद्र RSS करता था। और उसके बाद वो आया, मेरे को एक झावड़ मारा। मेरे को मारने के बाद घर गया, बंदूक लेके आया, बंदूक सटा दिया मेरा माथा में सटाया। मेरा दोस्त नाम रामाकांत का माथा में सटा दिया। और उसके बाद पुलिस आया, पुलिस उसको लेके गया। क्या कारण से हुआ था? क्या ऐसे हम लोग अपने में झगड़ा किए, तो अलग से आया, हम लोग को समझाया नहीं, हम लोग को मारने लगा। अब बंदूक अचानक से लेके आके सटा दिया। कौन था जो? हाँ? क्या नाम था? क्या नाम था? सुमित्रो ही नाम हम लोग को पता है। और क्या करता है? सुमित्रो ये सब कुछ नहीं पता क्या करता है क्या। लाल बाबू रिपोर्ट,
খবর বাংলা, বারাবণী। দেশের অখণ্ডতা বজায় রাখতে বোমার ব্যবহার আমরা দেখেছি। স্বাধীনতা সংগ্রামীরাও দেশকে স্বাধীন করার জন্য নিজের জীবন বলিদান দিয়েছেন বোম মারতে গিয়ে। কিন্তু আজকাল পশ্চিমবঙ্গের আনাচে কানাচে দুষ্কৃতিকারীদের বোমা নিয়ে ছেড়ে খেলা প্রায়ই দেখা যাচ্ছে। কখনো তারা মাঠে ঘাটে জঙ্গলে বাড়ির ছাদে বোমা লুকিয়ে রাখে সুযোগ এলে ব্যবহার করার জন্য, কিন্তু তার পরিণাম ভয়ঙ্কর হয়, যা ভুগতে হয় সাধারণ মানুষদের। এরকমই এক ঘটনা সামনে এলো দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার থেকে। বোমা বিস্ফোরণের জখম হয়েছে এক মহিলা সহ 2 নাবালক। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে ডায়মন্ড হারবারের মশাদ গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে ওই দিন সকাল 10:30 নাগাদ ওই গ্রামের পাশে মাঠে মুখ বন্ধ একটি কৌটো নিয়ে খেলা করছিল ওই 3 জন। সেই সময় কৌটো ফেটে বিস্ফোরণ হয় এবং 3 জনই জখম হয় এবং তাদেরকে উদ্ধার করে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। এই 3 জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। অরিজিৎ মণ্ডলের রিপোর্ট, খবর বাংলা, দক্ষিণ 24 পরগনা। সঙ্গীত জগৎ থেকে এক নক্ষত্র খসে পড়ল। চির ঘুমের দেশে পৌঁছে গেলেন উস্তাদ রশিদ খান। পদ্মশ্রী উপাধিতে ভূষিত বিশ্বখ্যাত শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী রশিদ খানের মৃত্যুতে শোকের ছায়া সঙ্গীত মহলে। ব্যুরো রিপোর্ট, খবর বাংলা, রানীগঞ্জ। রাম মন্দির করলে গিমিক আর জগন্নাথ মন্দির করলে ঠিক আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরে পাল্টা জবাব দিল সাংসদ দিলীপ ঘোষ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গঙ্গাসাগর সফর শেষ হতেই মঙ্গলবার একগুচ্ছ কর্মসূচি নিয়ে গঙ্গাসাগরে পৌঁছায় মেদিনীপুর সাংসদ তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আজ দুপুর 12:30টায় গঙ্গাসাগরের উদ্দেশ্যে নামখানা নারায়ণপুর ফেরিঘাট থেকে যাত্রা শুরু করবেন বিজেপির মেদিনীপুর সাংসদ দিলীপ ঘোষ। দুপুর 1:30 নাগাদ দিলীপ ঘোষ সাগর বেনুপন ফেরিঘাটে পৌঁছান। তারপর বিকেল 4টে নাগাদ গঙ্গাসাগরে স্বচ্ছ ভারত সেবা দল ক্যাম্প উদ্বোধন করলেন দিলীপ ঘোষ। এরপর বহুমুখী গ্রাম উন্নয়ন সমিতির ক্যাম্পিং পরিদর্শন করলেন তিনি। গঙ্গাসাগর মেলা 2024-এ আগত পুণ্যার্থীদের মঙ্গল কামনায় একটি যজ্ঞ করলেন দিলীপ ঘোষ। এরপর গঙ্গাসাগর মেলার প্রাঙ্গণ পরিদর্শন করলেন তিনি। রাতে গঙ্গাসাগরেই থাকবেন তিনি। গঙ্গাসাগর মেলা উদ্বোধন করতে এসে কেন্দ্রীয় বঞ্চনার কথা একাধিকবার শোনা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। জয়নগরের সরকারি পরিষেবার প্রধান অনুষ্ঠানে গিয়ে রাম মন্দির প্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, 24-এর লোকসভা নির্বাচনের আগে রাম মন্দির উদ্বোধন করছে বিজেপি, এটা গিমিক। এই গিমিক প্রসঙ্গে গঙ্গাসাগর থেকে বিস্ফোরক মন্তব্য করলেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। তিনি বললেন, রাম মন্দির করলে গিমিক আর জগন্নাথ মন্দির করলে ঠিক আছে, এমনই বিস্ফোরক মন্তব্য করলেন দিলীপ ঘোষ। তিনি আরও বললেন, রাম মন্দির ওনার ইচ্ছেতে হচ্ছে না, ভগবান শ্রী রামের ইচ্ছেতে হচ্ছে। 500 বছরের লড়াইয়ের পর অবশেষে রাম জন্মভূমিতে হচ্ছে রাম মন্দির। গোটা দেশবাসী আনন্দিত। যিনি ভগবান শ্রী রামকে মানে না, তার ব্যবস্থা ভগবান শ্রী রামই করবেন। আগামী 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটা দেশবাসীর জন্য গর্ব। আর গঙ্গাসাগর মেলা নিয়ে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় বঞ্চনার কথা বারবার বলছেন। সেই অভিযোগের পাল্টা উত্তর দিলেন দিলীপ ঘোষ। তিনি বললেন, গঙ্গাসাগরের উন্নয়ন চাইলে কেন্দ্রের সঙ্গে কথা বলুন। কার্যত গঙ্গাসাগর মেলা 2024-কে হাতিয়ার করে ভোট ময়দানে নেমে পড়েছেন গেরুয়া শিবির। আগামীকাল একগুচ্ছ কর্মসূচি নিয়ে গঙ্গাসাগরে যাচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কার্যত বলা যেতেই পারে লোকসভা নির্বাচনের আগে গঙ্গাসাগর মেলাকে হাতিয়ার করে এগোতে চাইছেন রাজ্যের গেরুয়া শিবির। করার কারণ এই 2024 গঙ্গাসাগর মেলাতে যারা পুণ্যস্নান করতে আসছে তারা যাতে সুষ্ঠুভাবে পুণ্যস্নান করে বাড়ি ফিরে যেতে পারে, তাদের জন্যই আমরা এই যজ্ঞটা করলাম, শান্তির যজ্ঞ করলাম। তারা শান্তিতে যাতে বাড়ি ফিরে যেতে পারে পুণ্যস্নান করে। দিলীপ ঘোষ যজ্ঞে উপস্থিত ছিলেন, কি বার্তা দিলেন? দিলীপদা বার্তাই দিলেন একই। দিলীপদা এটুকু এসে যজ্ঞে আজকে আমরা আমন্ত্রণ করছিলাম, দিলীপদা এলেন, যজ্ঞতে অংশ নিলেন। দিলীপদাও একই কথা বলে গেলেন, এই লক্ষ লক্ষ যে পুণ্যার্থীরা সাগরদ্বীপে আসছে, বহু দুর্ঘটনা বহু কবল হয়ে থাকে, আপনারা দেখেছেন, সেটা যেন শান্তিতে নির্বিঘ্নে যেন হয় এবং তারা
তাদের যেন পুণ্যস্থানটা শান্তি ভরে হয় এবং শান্তি ভরে যাতে বাড়ি ফিরে যেতে পারে সেটুকু দিলীপদা কামনা করলেন এবং এলাকাবাসীও শান্তি কামনা করলেন। কাদের উদ্যোগে? এটা হচ্ছে আমাদের উত্তম সেবাধামের পক্ষ থেকে, আমাদের উত্তম সেবাধাম মহামণ্ডলেশ্বর উত্তম স্বামীজি মহারাজ এবং আমাদের স্বামীজির যৌথ সহযোগিতায় আজকের এই উত্তম সেবাদানের প্রচেষ্টা চলছে এবং আমাদের প্রতিনিয়ত 700 থেকে 800 এই গঙ্গাসাগরে আগত যে সমস্ত পুণ্যার্থীরা আছে তাদেরকে আমরা ভোগদান প্রসাদ দান আমরা করছি কন্টিনিউ। মন্দির করেছেন দীঘাতে, সেটা কী দাম? রাম মন্দির করলে গিমিক, আর জগন্নাথ মন্দির করে ঠিক আছে। সেই জন্য রাম মন্দির ওনার ইচ্ছায় হচ্ছে না, কারোর ইচ্ছা না, ভগবান রামের ইচ্ছায় হচ্ছে। প্রায় 500 বছর ধরে লড়াই করার পরে আজকে রামের মন্দির প্রতিষ্ঠা হচ্ছে। সারা দেশের লোক খুশি। যে রামের নামে খুশি হয় না, রাম তার ব্যবস্থা নেবে। অরিজিৎ মণ্ডলের রিপোর্ট, খবর বাংলা, দক্ষিণ 24 পরগনা। 22শে জানুয়ারি 2024 ইতিহাসের পাতায় লিপিবদ্ধ হতে চলেছে, কারণ এই দিনে অযোধ্যায় ভগবান শ্রীরাম মন্দিরের অভিষেক ঘটতে চলেছে। তারপরে রাম মন্দিরের দরজা ভক্তদের জন্য খুলে দেওয়া হবে, যাতে প্রতিটি ভক্ত এই মন্দিরে এসে শ্রীরামের দর্শন লাভ করতে পারবেন। তাই মন্দিরের উদ্ঘাটন উপলক্ষে রাম মন্দির আন্দোলনের সাথে যুক্ত প্রতিটি আন্দোলনকারীকে আমন্ত্রণ পাঠানো হয়েছে। এমনই একজন আন্দোলনকারী হলেন অভয় বার্নওয়াল, যিনি আসানসোলের বাসিন্দা। চলুন শুনে নিই আসানসোলের অভয় বার্নওয়াল সাংবাদিকদের কি বলছেন। 30 अक्टूबर को हम लोग आसनसोल से 21 अक्टूबर को निकले थे। 85 लोगों का हमारा जत्था था। अयोध्या तक जाने की बात थी, लेकिन हठात पता चला कि अयोध्या में ट्रेन रुकेगी नहीं। हम लोग बनारस में ही उतरने का सोचे, तो बनारस में जैसे ही स्टेशन में ट्रेन रुकी तो हम लोग देखते क्या है, बाहर में तो कोई भी पब्लिक नज़र नहीं आ रहा था, सिर्फ पुलिस ही पुलिस नज़र आ रहा था। वहाँ पे 95% लोग जितने भी कार सेवा में जा रहे थे, सब जो भी उतर रहे थे, सबको गिरफ्तार कर लिया जा रहा, गिरफ्तार हो गए थे। मैं किसी तरह से छुपता हुआ निकल करके लोगों के बीच से होते हुए मैं बाहर निकल गया था। दशाश्वमेध घाट पहुँचा था। वहाँ पर गंगा स्नान करने के बाद 350 किलोमीटर पैदल चल करके मैं 28 तारीख को अयोध्या के बगल में स्वयंवर नगर है, वहाँ पहुँचा था। क्योंकि 30 तारीख को कार सेवा का डेट निर्धारित था, तो 28 तारीख शाम से लेकर के मैं 2 रात और 1 दिन लगभग 36 घंटे एक ईख के खेत के अंदर छुपा हुआ था, बिना कुछ खाए पिए। 30 अक्टूबर को हम लोग अयोध्या में प्रवेश किए। प्रवेश करते साथ देखता हूँ हज़ारों की संख्या में चारों तरफ से लोग वानर सेना के रूप में प्रवेश कर रहे हैं। मुलायम सिंह का जो चैलेंज था उसको एक्सेप्ट करते हुए पीएससी वालों ने हमको कुछ नहीं रोका। हम लोग वहाँ से किसी तरह से राम मंदिर के लगभग 1 किलोमीटर पहले तक पहुँच गए थे। वहाँ पर हठात एक साधु एक उत्तर प्रदेश रोडवेज का बस में चढ़ करके उसको स्टार्ट कर लेता है और वो चिल्लाता है कि जिनको भी चलना है वो कृपया चढ़ जाएं। कुछ लोग अंदर चढ़ गए, मैं बस के छत पे चढ़ गया था दौड़ करके। बस के छत पर 2 लोग थे, उस समय वीडियो आया था, उसमें एक मैं भी था। और वो बैरिकेड तोड़ते हुए मंदिर प्रांगण तक बस चली गई थी। और जा करके मुझे समझ में नहीं आया मेरे अंदर क्या प्रवेश कर गया। मैं कूदता हुआ ऊपर गुंबज में चढ़ गया था और अपने भगवान राम की पताका हमने वहाँ पर लगाई थी, ध्वज को लगाया था और लगा कर वहाँ से नीचे उतर आए थे। उतरने के बाद जैसे ही हम लोग मंदिर परिसर से बाहर निकले, हठात चारों तरफ से गोलियां चलने लग गई थी। मेरे सामने ही लगभग 8-10 कार सेवकों को गोली लगी थी, किसी के माथे में, किसी के सीने में, किसी के गर्दन में। कुछ समझ में नहीं आ रहा था। मैं किनारे सट गया था, लेकिन मैं देखता क्या हूँ कि मेरे साथ एक व्यक्ति जो 2 दिनों से मेरे साथ था, उसको भी एक गोली लगी और वो गिर गया। मैं समझा कि शायद मैं उसको यदि उठा करके ले आऊँ तो उसको वो ठीक हो सकता है। मैं भी आगे बढ़ गया और मुझे भी हठात गोली लगी। मुझे समझ में नहीं आया क्या हुआ, मैं गिर गया। गिरने के बाद मुझे पता ही नहीं चला कि मुझे हुआ क्या है। मेरे पैर जो है वो मुड़ गए थे, दाहिने पैर। शब्द नहीं है मेरे पास, ये निमंत्रण पत्र है, मैं बयान नहीं कर पा रहा हूँ। कैसा महसूस कर रहा हूँ, बस इतना कहूँगा कि राम जी ने स्वयं निमंत्रण भेजा है और मेरा ये जन्म सार्थक हो गया है। লালবাবুর রিপোর্ট, খবর বাংলা, আসানসোল। গঙ্গাসাগরে এলেন বিজেপি রাজ্য সভাপতি মহাশয় সুকান্ত মজুমদার। তিনি কপিলমুনির মন্দিরে পুজো দিতে আসেন। মন্দিরের পুজো দেওয়ার পাশাপাশি তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে সন্দেশখালির ঘটনা সম্বন্ধে কি জানান শুনে নেব। বিজেপি কি ভাবছে আমরা কালকে নেজার থানা যাচ্ছি ঘেরাও করতে? গ্রেপ্তার তো করতে পারবে না, ওদেরকে উল্টে বঙ্গরত্ন পুরস্কার দেবে মুখ্যমন্ত্রী, সেটা ঠিক করেছে। মুখ্যমন্ত্রীর হার মাত্র এরাই তো ভোটে জেতায়। মুখ্যমন্ত্রী না জনতার ভোটে যেতে নাকি?
এবং এই সন্দেশখালী কাণ্ডতেই এফআইআর এর কপি দিচ্ছে না পুলিশ, আদালতের দ্বারস্থ ইডি, হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর কাছে আবেদন এবং তারপরই মামলা দায়েরের অনুমোদন বিচারপতি। দেখুন, সরকার যে কাজ করছে, ভারতের সংবিধানের প্রতি আক্রমণ, ভারতবর্ষের সার্বভৌমত্বের প্রতি আক্রমণ, ইডির উপরে যে ধরনের ঘটনা ঘটেছে এবং আইন যেভাবে ভাঙা হয়েছে, তবে আমি এইটুকু বাংলার জনগণকে আশ্বস্ত করছি, এদের কাউকে ছেড়ে দেওয়া হবে না। সময় আসছে, বিজেপির সরকার তৈরি হবে, তখন যে বাড়ির তালা ভাঙা যায়নি সে বাড়ির বুলডোজার চলবে, সে বাড়ি। পাশাপাশি গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলা ঘোষণা করা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন। এ বিষয়ে সুকান্ত মজুমদার কি জানান, শুনে নেব। কুম্ভর জন্য এত টাকা খরচ করা হয়, জাতীয় মেলা মর্যাদার দাবি তুলেছেন তিনি, কি বলবেন? তার জন্য তো প্রধানমন্ত্রীর কাছে যেতে হবে, প্রধানমন্ত্রীকে বলতে হবে, প্রধানমন্ত্রীকে উদ্বোধনে রাখতে হবে, 2-4টে প্রধানমন্ত্রীর ছবিও তো রাখতে হবে। গোটা পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী ছাড়া তো আর কোনো মহামানব নেই, আমরা আসার পথে যা দেখতে পেলাম। আর এরকম অব্যবস্থিত মেলা যদি হয়, আপনারা শুনছেন তো, পুলিশ প্রতিদিন সারাক্ষণ মাইকিং করছে যে সরকার নির্ধারিত ভাড়া দিয়ে আপনারা আসবেন, শুনতে পাচ্ছেন মাইকিং? আচ্ছা, সরকার নির্ধারিত ভাড়া কত, রেট চার্ট কত দেখেছেন? আমি দেখিনি এখনো, কেউ জানে না সরকার নির্ধারিত ভাড়া কে, কোথাও বাসে নেই, কোথাও লাগানো নেই, সরকারের রেট চার্জ কত কেউ জানে না। দর্শনার্থীরা আসছেন, কারো কাছে 50 টাকা, কারো কাছে 30 টাকা, যে যেরকম পারছে লুটে নিচ্ছে। লুট চলার জন্য তো কেন্দ্র সরকার টাকা দেবে না। প্রতি বছর এই হেলিকপ্টার সার্ভিস নাকি চলে, আমরা খোঁজ করেছিলাম যে হেলিকপ্টার সার্ভিসটা কোথায় চলে, কে যায় কে আসে, এখনো পর্যন্ত আমরা কাউকে দেখতে পাইনি হেলিকপ্টার সার্ভিস চালানো হয়। 19 কোটি টাকা দিয়ে এই ঘাট বাঁধানো হয় প্রত্যেক বছর। 19 কোটি টাকা কোথায় যায় আমরা জানি না, 2 মাস পর 3 মাস পর এসে দেখবেন পরের বার ঘাটটা আবার উধাও হয়ে যাবে। আচ্ছা, ড্রেজিং করানো হয়, 30 কোটি টাকা খরচ, সরকার বলছে 30 কোটি টাকা দিয়ে ড্রেজিং করানো হয়। 2 মাস পরে ওই যে এখানে ড্রেজিং করানো হয়েছে, 2 মাস পরে আমি চ্যালেঞ্জ করছি মুখ্যমন্ত্রী, আপনি মুখ্যমন্ত্রীকে আসতে বলুন, ওখান দিয়ে ড্রেজিং না করে ভেসেল নিয়ে যেতে বলুন। উনি তো বলছেন ডিপিআর করা হচ্ছে, প্রকল্প রিপোর্ট চেয়ে এবার পরবর্তী পদক্ষেপ এই ব্রিজ তৈরি করা হবে। ব্রিজ তৈরি করবেন ভালো কথা, কিন্তু এখন যে সরকারের এত টাকা আসছে, সরকারের টাকা মানে তো মুখ্যমন্ত্রীর নিজের টাকা না, সেটা তো জনগণের ট্যাক্সের টাকা। এই যে আপনি 19 কোটি 30 কোটি করে খরচ করছেন, কোথায় যাচ্ছে সেই টাকা? সেই হিসেব বাকি সব বঙ্কি মাঝরা নিয়ে নিচ্ছে। হ্যাঁ, মেলার বাজেট বলছে প্রায় 200 কোটি টাকা, তো সেই 200 কোটি টাকা কোথায় যাচ্ছে তার হিসেব দিতে বলুন। মুখ্যমন্ত্রী ছবি লাগানোতে কত খরচ হলো, ওনার ভাইপোর ছবি লাগানোতে কত খরচ হলো, গেট করতে কত খরচ হলো। অরিজিৎ মণ্ডলের রিপোর্ট, খবর বাংলা, গঙ্গাসাগর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের গান্ধীনগরে 2024 সালের ভাইব্রেন্ট গুজরাট গ্লোবাল সামিট মহাত্মা মন্দিরের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এই ভাইব্রেন্ট গুজরাট গ্লোবাল সামিট একটি স্বনির্ভর ভারতের জন্য একটি সমৃদ্ধ গুজরাটের স্বপ্ন নিয়ে নতুন উচ্চতা অর্জন করতে থাকবে। এবারের সম্মেলনের বিষয় হল গেটওয়ে টু দ্য ফিউচার। সম্মেলনে 34টি দেশ ও 16টি সংস্থা অংশগ্রহণ করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিমুর লেস্তের রাষ্ট্রপতি ডক্টর জোসে রামোস হোর্তা এবং মোজাম্বিক প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি মহামান্য ফিলিপ জ্যাকেন্টো নিউসির সাথে দেখা করেন। তিনি বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে উভয় রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করেন। এছাড়াও প্রতিরক্ষা, স্বাস্থ্য সহ অনেক ক্ষেত্রে সাহায্য করার আশ্বাসও দিয়েছেন। ব্যুরো রিপোর্ট, খবর বাংলা। দক্ষিণ 24 পরগনা জেলায় সাগর থানার বৈচিবাড়ি এলাকায় এক দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে কচুবেড়িয়ার ভেসেল ধরতে কুয়াশার মধ্যে যাত্রী বোঝাই করে নিয়ে গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল একটি ম্যাজিক গাড়ি। ঠিক সেই সময় বৈচিবাড়ি এলাকার কাছে একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়, যার ফলে দুজন চালক সহ এক যাত্রী গুরুতর জখম হয়। স্থানীয় বাসিন্দারা এসে সেই গুরুতর অবস্থায় জখম দুজন চালক সহ এক যাত্রীকে উদ্ধার করে সাগর থানার বৈচিবাড়ি এলাকায় গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য, এবং সেই এলাকায় কিছু সময়ের জন্য গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। এরপর ঘটনাস্থলে সাগর থানার পুলিশ এসে পুনরায় গাড়ি চলাচলের ব্যবস্থা করে। এখানে এক্ষুনি তো অ্যাক্সিডেন্টটা হলো, এক্ষুনি দুটো বড় বাস যাচ্ছিল, একটা বাস ও পাশে যাচ্ছিল, তার সাইড দিয়ে আরেকটা বাস ওভারটেক করে বেরোতে গিয়ে এই ম্যাজিক গাড়িটাকে মেরে দিয়ে গেল। অরিজিৎ মণ্ডলের রিপোর্ট, খবর বাংলা, গঙ্গাসাগর। খবর বাংলা, খবরের খবরদারি। শুভরাত্রি।